আমরা কপিক্যাটের দুনিয়াতে বসবাস করি। আপনি দেখবেন মুরব্বীদের কথা শোনার ব্যাপারে বাচ্চারা কখনই গুরুত্ব দেয় না, কিন্তু তাদের কপি করার ব্যাপারে তারা অনেক এক্সপার্ট হয়। লেখক বলেন, কম বয়সে আমি যে বইগুলো পড়েছিলাম তার মধ্যে একটা লাইন আমাকে এবং আমার বন্ধুকে অনেক পেরেশান করতো। টাকা থেকেই টাকা আসে, তোমাকে শুধু টাকা বানানোর ডিজাইনটা ঠিকমতো নকল করতে হবে। আজকের বইটি কপিক্যাটিং এর ব্যাপারে, কিভাবে আপনি সম্পত্তি এবং টাকা অর্জনের তরিকা নকল করে ধনী হয়ে উঠতে পারেন। দেখুন, যেহেতু সারা জীবন সবকিছু আপনি নকল করে শিখেছেন, এই একটা জিনিস যদি শিখে যেতে পারেন তাহলে আপনাকে আর কখনো টাকা নিয়ে চিন্তা করতে হবে না। লেসন নাম্বার 1, হাউ কপিক্যাট পারফর্ম ইন ওয়ার্ক। কাজ করার তরিকাতে নকল। এখানেই আমি আমার মূল বিষয়বস্তু সামনে আনতে যাচ্ছি। বিভিন্ন অঞ্চলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক বিভিন্ন পার্থক্য থাকে, কিন্তু প্রত্যেক স্থানে একটা জিনিস কমন, আর তা হলো যে সংস্কৃতি দ্বারা আমরা বড় হয়েছি তাকে নকল করা। আমরা যত বেশি নকল করি, আমরা কোনো চিন্তা ভাবনা না করেই সেটা নকল করতেই থাকি। নকল করার ব্যাপকতা এতটা প্রচুর যে নিঃশ্বাস নেওয়ার পর প্রকৃতির দ্বিতীয় সবচেয়ে বড় উপহার হলো এই নকল করতে পারার ক্ষমতা। তাই আমি আপনাকে পুনরায় জিজ্ঞেস করছি, সম্পত্তি অর্জন করার তরিকাগুলো এখনো পর্যন্ত আপনি কেন নকল করেননি? এটা ভুল নয় যে শেখার একটা গুরুত্বপূর্ণ তরিকা হলো নকল, যেটা মানুষ জানে। আমাদের সমাজে ছোট ছোট বিষয় থেকে নিয়ে বড় বড় বিষয় যা আমাদের সিদ্ধান্তকে পাল্টে দেয়, তার উপর নকলের অনেক বিশাল প্রভাব রয়েছে। উদাহরণ হিসেবে, আমরা আমাদের জীবনে অনেক বড় ভাগ আমাদের চাকরি করার পেছনে পার করে দেই। আপনি কি কখনো এটা চিন্তা করে দেখেছেন, আপনি যে কাজ করছেন আপনি সেটা কিভাবে শিখেছিলেন? কম্পিউটারের লেটার লেখা, ইমেইল লেখা আপনি কিভাবে শিখেছেন? আপনি কিভাবে জেনেছেন কাজে যাওয়ার সময় কি ধরনের কাপড় চোপড় পরতে হয়? আর যারা নতুন চাকরিতে এসেছে তাদের কাজ করা আপনি কিভাবে শেখান? এটা কি সঠিক নয় যে নকল করে আপনি যা শিখেছিলেন আপনি সেটাই শেখাচ্ছেন? মনোবিজ্ঞানিকগণ এর মডেলিং বা মিররিং বলে। বিশেষজ্ঞ রূপে আমি একে নকল করা বলবো। এখানে কোনো বিবাদ নেই যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নকল করতে থাকি আমাদের প্রতিটা কাজ, কারণ নকল করার সহজ। আমাদের শুরুটা নতুন করে করতে হয় না, নকল করা সহজ হয় আর আমরা ওই কাজে অভিজ্ঞ হয়ে উঠি। একটা কথা আছে, বানর যা দেখে তাই করে, ঠিক সেরকমই মানুষও যা দেখে তাই করে। এজন্য আমি বলবো, আমরা নকলের সংসারে বসবাস করছি। এই জগতের প্রতিটা প্রাণী যদি একটা কাজে পারফেক্ট হয় তবে সেটা হলো নকল করা বা কপি করা। প্রথম অধ্যায়টিতে আমি বারবার একই প্রশ্ন জিজ্ঞেস করেছি, আপনাকে সম্পত্তি অর্জন করার তরিকার নকল এখনো কেন করেননি? উত্তরটাই স্পষ্ট। সম্পত্তি অর্জনের ট্র্যাকে আমাদের মধ্যে অধিকাংশ লোক চাকরিজীবীদের নকল করে। কেন? কারণ অনেক মানুষ এটা বিশ্বাস করে যে তাদের স্বপ্ন পূরণ করার জন্য চাকরি একমাত্র রাস্তা। চাকরির বিকল্পের ব্যাপারে তারা অনভিজ্ঞ। হয়তোবা তারা এটা বিশ্বাস করে না যে সম্পত্তি কামানোর অন্য স্রোতও আছে, অথবা নিয়মিত চাকরির বাইরে অন্য তরিকাতে বাস্তবিক সম্পত্তি অর্জন করার ক্ষেত্রে তারা নিজেদের অক্ষম বলে মনে করে। কারণ যাই হোক না কেন, পরিণাম একটাই। অধিকাংশ মানুষ ওই 5% ধনী লোকেদের ফলো করার জায়গায় 95% গরিবদের লিস্টে আছে, কারণ তারা ওই 95%-এর কপি করছে। যেহেতু তারা চাকরির তরিকাটির নকল করে আর বাস্তবিক সম্পত্তির স্থানে অস্থায়ী আমদানি গ্রহণ করে। আপনার কি অবস্থা? নকল করার জন্য আপনি কিসের চয়েস করছেন? আপনি কি 95% লোকেদের মতো যারা চাকরির তরিকার নকল করছে তাদের রাস্তায় চলছেন আর দারিদ্রতার গ্লানি টেনে চলছেন, নাকি আপনি ওই 5%-এর মতো হতে চান যারা সম্পত্তি অর্জনের তরিকাকে নকল করছে? অন্যদিকে শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় উদ্যোগগুলোতে লোকজন নিজেদের কাজকে সহজ করতে, অর্থাৎ অধিক উৎপাদন এবং অধিক লাভ করতে লিভারেজ এর ধারণার ব্যবহার করে আসছে। বাস্তব উৎপাদক ছিল তাকে এটাই বৃদ্ধি করে পরিশ্রম করে কাজ করার জায়গায় চতুরতার সাথে কাজ করা, যার মাধ্যমে কম সময়ে বেশি টাকা আয় করা যায়। ব্যবসার মালিকের জন্য কর্মচারী নিযুক্ত করা একটা প্রত্যক্ষ তরিকা। বিশ্বের সমস্ত বড় কোম্পানি, ফোর্ড মোটরস কোম্পানি থেকে শুরু করে সনি পর্যন্ত, সবাই একজন ব্যক্তি থেকে শুরু হয়েছে যারা সময় এবং যোগ্যতা লিভারেজ কর্মচারীদের মাধ্যমে করেছে। উদাহরণ হিসেবে, যদি হেনরি ফোর্ড নিজে গাড়ির মডেল নির্মাণ করে তবে সে 100% লাভ কামাতে পারত, কিন্তু সে জানে একা কাজ করার মাধ্যমে সারা বছরে সে মাত্র একটা বা দুইটা গাড়ি বানাতে পারবে। অনেক চতুর ছিল সে। তার সিস্টেমের নকল তার কর্মচারীদের শিখিয়ে দেয় আর তার সময় এবং যোগ্যতার লিভারেজ করে। লিভারেজের সামর্থ্যের লাভ উঠিয়ে ফোর্ড আজকে হাজার হাজার গাড়ি প্রতি বছর বানায় আর ইতিহাসের একজন সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠে। রিয়েল এস্টেট বিক্রিতে বাস্তবিক চতুরতার উদাহরণ। রিয়েল এস্টেট কোম্পানিগুলো বছর পর বছর ধরে লিভারেজ ধারণার ফায়দা উঠাচ্ছে, কিন্তু কর্মচারীদের লিভারেজ এর জায়গায় তারা স্বতন্ত্র জায়গায় কাজ করার ঠিকাদারদের লিভারেজ করে। আসেন দেখি কিভাবে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, যার নাম ছিল ডেভ, তিনি লিভারেজ এর ব্যবহার করে কম সময়ে বেশি টাকা কামিয়েছে। তিনি রিয়েল এস্টেটের পেছনের 20 বছর বা তার থেকেও বেশি সময় ধরে ব্যবসা করে আসছে। যখন সে শুরু করেছিল তখন সে এক মাসে একটা বাড়ি বিক্রি করতে পারত। কিছু বছরের মধ্যে সে ব্যবসায় দক্ষতা প্রাপ্ত করে এবং 5 বছরের মধ্যে সে প্রতি বছর এখন 50টা করে ঘর বিক্রি করতে পারে। এখন ট্রেড কতটাই পরিশ্রম করুক না কেন, সে সপ্তাহে একটার বেশি বাড়ি বিক্রি করতে পারবে না, কারণ প্রতিদিন সে যত লোককে ডেকে এনে বাড়ি দেখাক তার একটা লিমিটেশন আছে। কিছু জায়গা আছে যেখানে শুধুমাত্র একদিনই সপ্তাহে যাওয়া সম্ভব। একটা কার্যালয় খোলার নির্ণয় করলো সে। ট্রেড রিয়েল এস্টেট ব্যবসা করা তার বন্ধুকে তার ব্যবসায় নিযুক্ত করে। কয়েক বছরের মধ্যে সে 20 জন এজেন্টের একটা টিম বানিয়ে নেয়। এর মধ্যে প্রত্যেক এজেন্ট বছরে 50টা করে বাড়ি বিক্রি করে দেয়, যার মানে হলো তার কার্যালয় এক বছরে 1000-এর বেশি বাড়ি বিক্রি করছে। এখানে দেখুন লিভারেজ ট্রেডের জন্য কিভাবে কাজ করেছে।
নিজের থেকে যেখানে ট্রেড কেবলমাত্র 50টা করে বাড়ি বিক্রি করতে পারতো, সেখানে অন্য মানুষদের এবং অন্য এজেন্টদের ভাড়া করার জন্য সে এখন 1000-এর বেশি রিয়েল এস্টেট প্রপার্টি বিক্রি করতে পারছে। যদি সে একাই কাজ করতে থাকতো তবে তার জন্য এটা অসম্ভব হতো, কিন্তু লিভারেজের ব্যবহার করে কম সময় কাজ করেও তার উৎপাদনশীলতা 20 গুণ বেড়ে গেছে। এজন্যই বলা হয় চতুরতার সাথে কাজ করুন, পরিশ্রমের সাথে নয়। আজকে আমরা শুধু এই বইটির প্রথম অধ্যায় নিয়েই আলোচনা করলাম। যদি আপনি এই বইটির আরও সামারি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন।